মূল্যস্ফীতির চাপ সামলাতে সঞ্চয়পত্র ভাঙছেন গ্রাহকরা, সুদের হার বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ঢাকা বেইজিংয়ের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি সই, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতায় জোর। থমকে আছে মতিউরের বিরুদ্ধে এনবিআরের তদন্ত, কর্মকর্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙার প্রবণতা বাড়ছে। ফলে গত 2 অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির বিবেচনায় সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়াতে সুদ হার বাড়াতে হবে। পরিশোধ সহজ হওয়ায় সরকারকে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। সাধারণ মানুষের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। তবে সুদ হার কমানো, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার প্রবণতা কমছে। আবার ট্রেজারি বন্ড, ব্যাংক আমানতে বাড়তি সুদের ফলেও সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে। বিবিএসের তথ্যে দেখা যায়, এক বছরে প্রতি মাসে গড়ে মূল্যস্ফীতির হার ছিল 9.73%। ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে কর বাদ দিয়ে যা থাকে তা মূল্যস্ফীতির প্রায় কাছাকাছি। এতে তেমন লাভ থাকে না বলে জানালেন গ্রাহকরা। দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মানুষ জর্জরিত, সেখানে যেখানে ইন্টারেস্ট বাড়ার কথা সেখানে সর্বস্তরে সরকার সেখানে মানুষের ক্রয় ক্ষমতা থেকে কমিয়ে ইন্টারেস্ট কমাই দিছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তেমনি আবার সঞ্চয়পত্রের রেটটা কমে গেছে। 2023-24 অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণের লক্ষ্য নেয় সরকার। কিন্তু মে পর্যন্ত 11 মাসে বিক্রির চেয়ে 17,742 কোটি টাকা বেশি আসল পরিশোধ করতে হয়েছে। আগের অর্থ বছর একই সময় নিট বিক্রি ঋণাত্মক ছিল 3,028 কোটি টাকা। বিদেশি ঋণটা অনেকটা মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী আছে। সঞ্চয়পত্রটা অনেক সময় মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। অর্থাৎ সরকারের সুদ এবং আসল শোধ করার তারা থাকে না, চাপ থাকে না। একজন ব্যক্তি পারিবারিক সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে লাখ প্রতি মাসে 912 টাকা পাবে। তার চেয়ে বেশি টাকার সঞ্চয়পত্র কিনলে ধারাবাহিকভাবে সুদ কমবে। এতে সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সঞ্চয়পত্রের যে রেট, তার কাছাকাছি এফডিআর রেট পাওয়া যাচ্ছে, এবং এফডিআর রেট যদি তার কাছাকাছি পাওয়া যায়, মানুষ তাড়াতাড়ি এফডিআর ভাঙতে পারে, যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। 2024-25 অর্থ বছরে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তার আশ্বাসও মিলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সময় দুপুর 2টায় বেইজিংয়ের দ্য গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। সকাল 9টায় দ্য গ্রেট হল অব দ্য পিপলে দেয়া হয় গার্ড অব অনার। পরে বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে। বৈঠক শেষে 21টি চুক্তি, সমঝোতা ও 7টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়। শি জিনপিং এবং লি কিয়াং এর সাথে তার বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সময় দুপুরে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ও উন্নত দেশ গড়তে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জাপান। বুধবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। এদিকে প্রকল্প বাস্তবায়নে যে কোনো অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। আইএমডি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন পরিকল্পনা মন্ত্রী। মেট্রো রেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ছোট বড় 40টি প্রকল্পে অর্থায়ন করেছে জাপান। বাংলাদেশের সবচেয়ে বড় ঋণদাতা একক দেশ জাপানের কাছে ঋণ ছাড়িয়েছে $10 বিলিয়ন। সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও সহযোগিতা করেছে দেশটি। এ খাতের পরবর্তী প্রকল্পেও টোকিওকে পাশে চায় ঢাকা।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে দেশটির রাষ্ট্রদূত জানান, চাহিদা মতো সহায়তা অব্যাহত রাখবে জাপান। বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে আর আগামী বছর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করবে। ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্য। এইসব বিবেচনায় নিয়ে এই বছর আমরা কান্ট্রি অ্যাসিস্ট্যান্স পলিসি পর্যালোচনা করব। চাহিদা অনুযায়ী সহায়তার অগ্রাধিকার খাতগুলো ঠিক করব। এদিকে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন ও বাস্তবায়ন বিভাগে মতবিনিময় সভায় ঘুষ দুর্নীতিকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন মন্ত্রী। তাগিদ দেন নির্ধারিত সময় ও খরচে প্রকল্প বাস্তবায়নে আরও তৎপর হওয়ার। তারা যদি যারা স্টেক হোল্ডার তাদেরকে যদি তারা কন্ট্রোলে না রাখেন, না দেখেন, সিরিয়াসলি না দেখেন, কঠিনভাবে না দেখেন, তাহলে ভুল হয়ে যাবে, অর্থাৎ প্রকল্প লিঙ্গানি হবে। এক পরিচালকের অধীনে একাধিক প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতা দূর করার নির্দেশও দেন মন্ত্রী। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থমকে আছে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দাদের অনুসন্ধান। এরই মধ্যে মতিউর ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিও ফেরত দিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইসি। অভিযোগ উঠেছে দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে এনবিআর কর্মকর্তাদের ফাঁদে ফেলার। সেগুলো যাতে আমরা এডিআর এর কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে অর্থ মন্ত্রণালয়ের। এনবিআর থেকে মতিউরকে সরিয়ে সংযুক্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। তথ্য যাচাইয়ে কর অঞ্চল থেকে মতিউর পরিবারের 5 সদস্যের আয়কর নথি তলব করেন গোয়েন্দারা। নথি বিশ্লেষণ করে সম্পদের একটি পরিস্থিতিপত্র তৈরি করা হয়। গোয়েন্দারা জানান, মতিউর বিষয়ে আর কোনো নির্দেশনা না থাকায় এ পর্যন্তই থেমে আছে কাজ। আয়কর নথিতে ফাঁক ফোকর আছে কিনা তাও দেখা হচ্ছে না। তথ্য যাচাই বাছাই হচ্ছে না মাঠ পর্যায়েও সম্পদের। ইতিমধ্যে মতিউর পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চাহিদার প্রেক্ষিতে আয়কর নথিগুলো কর অঞ্চলে ফেরত দিয়েছে সিআইসি। হঠাৎ করে থেমে যাওয়া যদি এটা একটা স্থায়ী রূপ ধারণ করে এবং বাস্তবে যদি এটাতে কোনো অগ্রগতি না হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা শুধুমাত্র প্রশ্নবিদ্ধ নয়, এটা আসলে লোক দেখানো কিনা, পেছনে যারা সুরক্ষাকারী আছেন, বংশীদার আছেন, তাদের প্রভাবটা এখানে কাজ করবে কিনা সেই বিষয়টা। ছাগলকাণ্ডের পর আতঙ্কে অনেক এনবিআর কর্মকর্তা, যার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। কর্মকর্তারা জানান, কিছু প্রতারক দুদক কর্মকর্তা পরিচয়ে তাদের খোঁজ করেন। এরই মধ্যে এনবিআর এর 2 জন কর্মকর্তা প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। এই ধরনের যদি কোনো অজ্ঞাত পরিচয় কোনো ফোন থাকে বা কোনো ব্যক্তির নাম থাকে, আপনি দুদকে ফোন করেন, দুদকের যেটা হটলাইন সেখানে ইনফর্ম করেন, দুদকে লিখিতভাবে জানান, অবশ্যই দুদক এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে। অভিযোগ উঠেছে, মূলধারার গণমাধ্যমের পরিচয় দিয়েও এনবিআর কর্মকর্তাদের হয়রানি করছেন প্রতারকরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে গুরুতর আর্থিক অনিয়ম ঘটলে বা গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার মতো যথেষ্ট সম্পদ রয়েছে কিনা এ বিষয়ে সন্দেহ হলে বিশেষ প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংককে জানাবে নিরীক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে দেশের ব্যাংকগুলোর 9 মাসের কার্যক্রমের উপর অন্তর্বর্তীকালীন নিরীক্ষা হবে। এ প্রতিবেদন তৈরি করবে শুধু কেন্দ্রীয় ব্যাংকে দাখিলের জন্য। এছাড়া নিরীক্ষা প্রতিষ্ঠান একটি ব্যাংকে টানা 3 বছরের বেশি নিরীক্ষা করতে পারবে না বলে উল্লেখ করা হয়। আর একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে 2 দফায় 6 বছরের জন্য নিয়োগ দেওয়া যাবে। সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি, এজেন্ট বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি নিরীক্ষা বা নিরীক্ষা দলের সদস্য হতে পারবে না। প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা বেইজিংয়ের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি সই হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চীন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আজকের বৈঠকের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান এবং এই যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকালেই চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তার বৈঠকের সময় কিন্তু আজকে 21টি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। তারা বৈঠক করেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে একটি আলোচনা হয়েছে এবং
বাংলাদেশে যেহেতু চীনের একটি বন্ধু প্রতিম রাষ্ট্র, চীন বাংলাদেশকে বাণিজ্যিক যে সহযোগিতা, অবকাঠামো এবং উন্নয়ন সহযোগী দেশ, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বৃদ্ধি পায় এবং তাদের যে সহযোগিতা আর হাত সেটি যেন আরো বাড়িয়ে দেয়। চীনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আহ্বানটি জানিয়েছেন। এরপরে প্রধানমন্ত্রী সেই বৈঠকের পরে কিন্তু প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননাও জানানো হয়েছে এবং পরেই কিন্তু শি জিনপিং প্রধান চীনের দ্বিপাক্ষিক বৈঠকে কিন্তু চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যে সহযোগিতা এবং বিনিয়োগ সেটি বাড়ানোর ক্ষেত্রে কিন্তু তাকে আহ্বান করেছেন এবং চীনের প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশকে আশ্বস্ত করেছেন তাদের যে বিনিয়োগ যে অব্যাহত আছে এবং যে সকল চুক্তি হচ্ছে সেই সকল চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যে সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়ন এবং চীনের বিনিয়োগ বাংলাদেশকে অব্যাহত রাখতে সেটি কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এবং বাংলাদেশ যে ঋণ সহযোগিতা চেয়েছিল 4টি ধাপে কিন্তু ঋণ সহযোগিতা দেওয়ার ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বস্ত করেছেন এবং এই ঋণ বাস্তবায়ন করতে কিন্তু বাংলাদেশে একটি কারিগরি কমিটি চীনের পক্ষ থেকে বাংলাদেশে যাবে এবং এই কমিটি তারা কিন্তু এই ঋণ বাস্তবায়নের জন্য তারা কাজ করবে। এর আগে আপনি জানেন যে এবং আজকে এই বৈঠকটি যেহেতু 4:30টার দিকে স্থানীয় সময় শি জিনপিংয়ের সঙ্গে শেষ হয়েছে, এরপরে আজকে আর একটি নৈশভোজ আছে, সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন এবং রাত 10টায় বাংলাদেশের চীনের ক্যাপিটাল এয়ারপোর্ট থেকে কিন্তু বাংলাদেশের বিশেষ বিমানের কিন্তু বাংলাদেশে রওনা দিবেন চীন থেকে। এবং আপনি জানেন যে গতকালও কিন্তু বেসরকারি পর্যায়ে চীনের সঙ্গে 16টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং এখানে 10টি কোম্পানি কিন্তু এই চুক্তিতে সই করেছে। বাংলাদেশের অবকাঠামো এবং প্রযুক্তিগত সহায়তা, আমাদের যে বাংলাদেশে যে 100টি ইকোনমিক জোন হচ্ছে, ইকোনমিক জোনে যাতে চীনের বিনিয়োগ আকর্ষণ করা যায় এবং সেই বিষয়ে কিন্তু একটি চুক্তি হয়েছে। তো সার্বিকভাবে বলা যায় যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে সহযোগিতা চীনের যে অব্যাহত আছে সেটি আরো বাড়ানোর জন্য যে আহ্বান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই কিন্তু বাংলাদেশকে আশ্বস্ত করেছে। সেই হিসাবে বলা যায় যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে বাংলাদেশের হাসান মাহমুদ, তিনিও কিন্তু ব্রিফ করে বলেছেন যে এবারে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে 18টি স্বর্ণর বাস সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। গত রাতে সীমান্তের বারোপতা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায় স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে এমন গোপন খবরে একটি টহল দল বারোপতা বাজারে অবস্থান নেয়। এই সময় ওই যুবক মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাবার সময় তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় 18টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার বাজার মূল্য 2,15,00,000 টাকা। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 26 পয়েন্ট, লেনদেন হয়েছে 967 কোটি টাকা। এই সময় দর হারিয়েছে 67% কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 32 কোটি টাকা। বুধবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 35 মিনিটে প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 26.19 পয়েন্ট, অবস্থান করছে 5568 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 967 কোটি 22 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় 52 কোটি টাকা। হাত বদলে অংশ নেয় 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 266টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিস হ্যাচারি, দ্বিতীয় ওরিয়ন ফার্মা, তৃতীয় অবস্থানে সিপাল বিস রিসোর্ট। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম জিকিউ বলপেন, দ্বিতীয় দেশবন্ধু পলিমার, তৃতীয় অবস্থানে ইন্ট্রাকো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 3.95 পয়েন্ট, লেনদেন হয় 42 কোটি 76 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।